হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 3 ক্ষুদ্রায়তন কারবার এই পার্টটি কমপ্লিট করে দেবো। তো তোমরা ভিডিওটা সবাই শেষ অবধি মন দিয়ে দেখবে এবং আমাদের চ্যানেলে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কস্ট এবং ট্যাক্সেশনের সমস্ত থিওরি সাজেশন এসে গেছে, সেগুলো তোমরা চেক করতে পারো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, ক্ষুদ্রায়তন কারবার জানতে গেলে আমাদের কিছু কিছু পয়েন্টস আগে জেনে নিতে হবে, তারপর আমরা এই কনসেপ্টটাতে ঢুকবো। তো সবার আগে আমরা জানবো উদ্যোগ বা এন্টারপ্রেনিউরশিপ কাকে বলে। উদ্যোগ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী নতুন ব্যবসা শুরু করেন, পরিচালনা করেন এবং বিভিন্ন ঝুঁকি গ্রহণ করেন লাভ অর্জনের উদ্দেশ্যে। ঠিক আছে? উদ্যোক্তা তাদের সৃজনশীলতা, দক্ষতা এবং চিন্তা ভাবনা ব্যবহার করে নতুন ধারণা, পণ্য বা সেবা বাজারে নিয়ে আসে। মানে উদ্যোগ বলতে এমন একটি যে প্রক্রিয়াকে বোঝায় যেখানে এক এক বা একাধিক ব্যক্তিরা এসে একত্রিত হয়ে একটা নতুন ধরনের পণ্য বা সেবার মানে একটা নতুন জিনিস উদ্ভাবন করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং যেটা লাভ অর্জনের উদ্দেশ্যে করে থাকে। কি কি তার বৈশিষ্ট্য সমূহ হতে পারে? তো সংজ্ঞা থেকে আমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি। আর বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে তোমাদের জাস্ট পয়েন্টস গুলোকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপর তোমরা নিজেদের মতো করে বানিয়ে বলতে পারো। যেমন ঝুঁকি গ্রহণ করা, উদ্ভাবন, ইনোভেশন, নেতৃত্ব দেওয়া, তাই না? কোনো একটা জিনিস বানাতে গেলে তো নেতৃত্ব আমাদের দিতেই হবে, ঝুঁকি গ্রহণ করতে হবে। একটা নতুন যে খুব হাই রিস্ক কোনো বিজনেস আমরা যদি ইনভলভ হতে চাই, সেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনা, ঠিক আছে? নির্দিষ্ট ক্লিয়ার ভিশন থাকা দরকার যে আমরা কি জিনিস বানাতে চলেছি এবং সেটা কি কাজে লাগবে এবং কিভাবে আমরা সেটাকে মার্কেট করব। ওকে? আর এর প্রয়োজনীয়তা কি? অর্থনৈতিক উন্নতি ঘটে, সর্বক্ষেত্রেই অর্থনৈতিক উন্নতি ঘটে, নতুন জব ক্রিয়েশন হবে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি আসতে পারে, সম্পদ ও অর্থনৈতিক সমৃদ্ধ হয়ে থাকে, অ্যাসেট এবং আমাদের ফাইন্যান্সিয়ালি আমরা গ্রো করি, স্বাধীনতা ও আত্মবিদ্যা, যখন নিজের ব্যবসা পরিচালনা করা তার সেলফ মোটিভেশন পাওয়া যায়। ঠিক আছে? এই সমস্ত কিছু হয়ে থাকে। তাহলে উদ্যোগ গ্রহণ বলতে আমরা এটি বুঝি এবং এর বৈশিষ্ট্য সমূহগুলো আমরা আলোচনা করে দিলাম। তারপর কি আছে? স্টার্টআপ। তো এই কথাটা তোমরা অনেকেই এখন কমন শুনছো, অনেকেই দেখবে স্টার্টআপ করছে, এই ইত্যাদি, এই ট্রেন্ডটা চলছে। স্টার্টআপ কি? স্টার্টআপ হলো একটা নতুন ব্যবসা যা সাধারণত উদ্ভাবনী ধারণা বা প্রযুক্তি নিয়ে শুরু হয়। এই ধরনের ব্যবসাগুলো সাধারণত নতুন পণ্য বা সেবা তৈরি করে, বাজারে প্রবেশ করার চেষ্টা করে এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার লক্ষ্য রাখে। স্টার্টআপগুলো উচ্চ ঝুঁকি এবং উচ্চ লাভের সম্ভাবনা নিয়ে কাজ করে। তো স্টার্টআপ মানে কি? কোনো নতুন, এই যে উদ্যোক্তা যারা হয় তারাই হলো আমাদের কি স্টার্টআপ খোলে। ঠিক আছে? এবং এটা কি নতুন প্রযুক্তি আনে, নতুন নতুন ভাবনা চিন্তা আনে এবং তাদের কি মানে রিস্কও বেশি থাকে কিন্তু রিওয়ার্ডও বেশি থাকে। ঠিক আছে? যতটা পরিমাণে আমরা লস খেতে পারি কিন্তু আমরা ঠিকঠাক করে যদি এগিয়ে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা প্রফিটও পেতে পারি। ঠিক আছে? আর তারপর আমাদের আছে কি স্টার্টআপ ইন্ডিয়া স্কিম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের সাজেশনেও ছিল। স্টার্টআপ ইন্ডিয়া স্কিম হলো ভারত সরকারের দ্বারা চালু করা একটা উদ্যোগ, যার উদ্দেশ্যে দেশব্যাপী নতুন স্টার্টআপ প্রতিষ্ঠিত হয় এবং বৃদ্ধিকে উৎসাহিত করে। এই স্কিমের মাধ্যমে নতুন উদ্যোগগুলি সুবিধা দেওয়া যেতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। এর মূল উদ্দেশ্য কি? স্টার্টআপের জন্য সহজ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা, স্বাধীনতা এবং সহায়তা করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় উন্নতি। মানে যে কম্পিটিটিভনেস বানানো, তাহলে কি হলো? বেশি পরিমাণের প্রোডাকশন হবে, আমাদের দেশের জিডিপি বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একটা হলো এনভায়রনমেন্ট এমন বানানো যাতে আমাদের স্টার্টআপ মানে প্রচুর প্রচুর নতুন ফান্ডিং যাতে বিজনেস তৈরি হয়। ঠিক আছে? এইটা হলো আমাদের হলো কি স্টার্টআপের উদ্দেশ্য। ওকে? এই স্কিমের বৈশিষ্ট্য কি? এই স্কিমের বৈশিষ্ট্য হলো কর ছাড় দেওয়া হয়েছে, ফান্ডিং এর সুবিধা মানে টাকা পাওয়ার জন্য, এবং পদক্ষেপ সহজ করা। প্রথম ৩ বছর কোনো কর দিতে হচ্ছে না, প্রচুর স্টার্টআপের জন্য ফান্ড পাওয়া যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হলো মানে যেই প্রসেসগুলো লাগে সেগুলোকে ইজি করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপর এদের গুরুত্ব কি? নতুন স্টার্টআপ সৃষ্টি করা, কর্মসংস্থান বৃদ্ধি, দেশের অর্থনৈতিক উন্নতি করা। কিছু কিছু স্টার্টআপের উদাহরণ দেখতে পাচ্ছ, ওলা, পেটিএম, জোম্যাটো, এখন এই কোম্পানিটার নাম হয়ে গেছে রিসেন্টলি রিটার্নাল, বাইজুস। এগুলো সবই আমাদের স্টার্টআপের মধ্যে পড়ে। এরা কি করেছে? নতুন ব্যবসা সৃষ্টি করেছে। খুবই পরিমাণ এদের হলো, আমরা সবাই কি করি? অর্ডার করি, যখন ক্যাব ট্যাব বুক করি, এই সমস্ত অ্যাপেরই আমরা সাহায্য নিয়ে পেমেন্ট করি। এগুলো সব আমাদের স্টার্টআপের মধ্যে আসছে। ঠিক আছে? তারপর স্টার্টআপের জন্য তহবিল, কি করে ফান্ড আনতে পারি? স্টার্টআপের জন্য আমরা বিভিন্নভাবে আনতে পারি। একটা কি? নিজস্ব পুঁজি বা বুটস্ট্র্যাপিং, মানে একদম নিজে টাকা দেওয়া। ঠিক আছে? মার্কেট থেকে টাকা না তুলে ডাইরেক্ট নিজে টাকা দেওয়া। অনেক সময় কি করে আমরা লোকের কাছ থেকে টাকা ধার নিই, ব্যাংক থেকে নিই, তো সেরকম না, ডাইরেক্ট নিজের যদি আমাদের টাকা থাকে সেটাকে, এটা হচ্ছে সেই পদ্ধতি যেখানে উদ্যোক্তা নিজের সঞ্চয় অর্থ ব্যবহার করে ব্যবসা শুরু করেন। উপকারিতা কি? দ্রুত শুরু করা যায়, একক নিয়ন্ত্রণ করা যায়, কোনো বাহ্যিক চাপ নেই। কিন্তু অসুবিধা কি? সীমাবদ্ধতা থাকে এবং ঝুঁকি, হাই রিস্ক থাকে। একজনেরই অনেকটা টাকা লেগে আছে, আর কারোর কাছে আনলিমিটেড টাকা থাকতে পারে না, তাহলে তো আর কিছু প্রবলেম হতোই না। তো এইসব কারণের জন্য আমাদের বুটস্ট্র্যাপিং বা নিজস্ব পুঁজি হয়ে থাকে। আর অ্যাঞ্জেল ইনভেস্টর, এটা আমাদের কোশ্চেনেও আসে। অ্যাঞ্জেল ইনভেস্টর কাকে বলে? অ্যাঞ্জেল ইনভেস্টররা সাধারণত ব্যক্তিগতভাবে অর্থ বিনিয়োগ করেন এবং তাদের বিনিয়োগ বিপরীতে শেয়ার গ্রহণ করে থাকেন। তারা নতুন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ উৎস হতে পারেন। ঠিক আছে? নতুন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ উৎস হতে পারেন এবং বিনিয়োগের পরামর্শ দেয়, গাইডেন্স দেয়। মানে এরা কি ইনভেস্টমেন্টও করে এবং কি করে থাকে, তারা হলো বলে যে কি করে মানে বিজনেসটাকে গ্রো করা যাবে এবং অন্যান্য জায়গায় কি করে ইনভেস্ট করা যাবে। তোমরা অনেক নতুন নতুন শোজ ইত্যাদি দেখো, সেখানেও এই সমস্ত কিছু দেখানো হয়ে থাকে।
এবং এদের অসুবিধা কি, ব্যবসাতে অংশীদার করে, শেয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ কিছু হারায়, তাই না? ওরাও যদি কন্ট্রোল করে তারাও ডিসিশন মেকিং করে, ফলে আমরা কিছু নিয়ন্ত্রণ মানে কি আমরা হলো পলিসিস আনতে পারবো, সেইগুলোর মধ্যে আমাদেরও কিছু কম্প্রোমাইজ করতে হয়। ভেঞ্চার ক্যাপিটাল কি, একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সাধারণত উচ্চ ঝুঁকির ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হয়। এই ধরনের তহবিল সংগ্রহ করতে ব্যবসায়ী প্রাথমিক পর্যায়ে কিছু শেয়ার বিনিয়োগকারীদের দিতে হয়। বড় পরিমাণে তহবিল পাওয়া যায়, মানে একটা ভেঞ্চার মানে একটা বড় কিছু বানানোর জন্য যে হিউজ পরিমাণ একটা টাকা পাওয়া যায়, সেটাকেই আমাদের ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে, যারা এই টাকাটা দিয়ে থাকেন। তারপর থেকে ক্রাউড ফান্ডিং মানে কি, এখানে ছোট ছোট বিনিয়োগকারীদের কাছ থেকে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়, মানে সবার কাছ থেকে যারা যারা বিনিয়োগ করে তাদের কাছ থেকে একত্রিত, মানে জনগণের মতো হয় না যে একসাথে সর্বক্ষেত্রে টাকা নেওয়া, ছোট ছোট ইয়ে থেকে। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম, কিক স্টার্টার, ইন্ডিগো, এই সমস্ত কিছু আছে। এর উপকারিতা কি, পুঁজি একত্রিত করা, শেয়ার বিনিময়ে নিয়ন্ত্রণ হারানো হয় না, প্রচারণা হয় এবং লক্ষ্য পূরণের নিশ্চয়তা নেই। তারপর ব্যাংক লোনের দ্বারা আমরা পেতে পারি। কর্পোরেট ইনভেস্টমেন্ট, বড় বড় কোম্পানিরাই ইনভেস্ট করে দেয় একটা বিজনেসের মধ্যে, সেখান থেকেও আমরা টাকা পেতে পারি। ওকে, তো এইগুলো আমাদের কি স্টার্টআপের ফান্ডিং এর হলো মানে কি কি সোর্স আছে। তারপর আমাদের কি আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা মেধাস্বত্বর অধিকার। এটা কি বুদ্ধিবৃত্তিক সৃষ্টির উপর আইনি অধিকার, যা সৃষ্টিকর্তাকে তার উদ্ভাবনশীল কাজের জন্য একচেটিয়া অধিকার প্রদান করে। এর মাধ্যমে সৃষ্টিকর্তা তার কাজের উদ্ভাবনকে অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না, বিক্রি করতে পারবে না। ঠিক আছে, আমি যেরকম ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা যদি অন্য কেউ কপি করে তাকে আমি হলো কপিরাইট বলে না, কপিরাইট স্ট্রাইক করা, এইগুলো সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে পড়ে। এর মধ্যে কি থাকে, পেটেন্ট থাকে, ট্রেডমার্ক থাকে, কপিরাইট থাকে। ঠিক আছে, এগুলো আমরা আলাদা আলাদা করে জানবো। মানে কোনো একটা জিনিস কেউ কোনো কিছু ক্রিয়েশন করলে তো সেইগুলোর উপর, মানে আমি একটা জিনিস বানালাম, কেউ একটা গান বানালো, সেটা অন্য লোক কপি করে নিজের নামে না চালিয়ে দিতে পারে, তার জন্য একটা আইনত পদক্ষেপ, সেইটাকে আমাদের কি বলে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এই অধিকারটাকে আমাদের কি বলে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে এটা আমি ওন করছি এই জিনিসটা, সেটা বোঝানোর জন্য। ওকে, এইগুলোর মধ্যে কি আছে, পেটেন্ট আছে। পেটেন্ট কি একটা আইনি অধিকার, যে যা নতুন প্রযুক্তি বা আবিষ্কারের জন্য প্রদান করা হয়। এটা উদ্ভাবককে তার উৎপাদন বা প্রযুক্তির জন্য দেওয়া হয়ে থাকে। পেটেন্টের মেয়াদ সাধারণত 20 বছর হয়। তারপর নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয়, শুধুমাত্র নতুন উদ্ভাবনী শিল্পের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। পেটেন্ট মানে কি, একটা এমনই একটা তোমরা ক্রিয়েশন করলে বা এমন কিছু একটা জিনিস বানালে, ঠিক আছে, সেটা হলো খুবই ইউনিক, মানে আগে কখনো হয়নি, এবং সেটা তুমি তোমার নিজের নামে করিয়ে নিতে, মানে মানে তোমার কোম্পানি বা যেইভাবে হোক তোমার নামে রেজিস্টার করে নিতে চাও, যেটা আমরা বানিয়েছি, তো সেইটার ক্ষেত্রে আমাদের কি পেটেন্ট লাগে। আর পেটেন্ট হলো আমাদের কি হয়ে থাকে, একটা নতুন প্রযুক্তি একদম হলে সেটাকে পেটেন্টের ক্ষেত্রে না, একদম নতুন বা উদ্ভাবন যেটা আগে হয়নি, সেক্ষেত্রেই আমাদের কি পেটেন্টের ক্ষেত্রে নেওয়া হতে পারে। এটা নির্দিষ্ট ফি দিয়ে করাতে হয় এবং 20 বছর পর্যন্ত সাধারণত মেয়াদ হয়। তারপরে তো আবার হয়তো কিছু নতুন করলে কেউ কিছু সেটা করা যেতে পারে। তারপর ট্রেডমার্ক কি, ট্রেডমার্ক হলো কি একটা চিহ্ন, কোম্পানির চিহ্ন, নাম, লোগো, এই সমস্ত কিছু আমাদের ট্রেডমার্কের মধ্যে পড়ে। যেরকম আমার যে ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের এই চিহ্নটা, এইটাও আমার কি ট্রেডমার্কের মধ্যে পড়ে। ঠিক আছে, একটা পণ্য বা সেবাকে অন্যদের থেকে আলাদা করে, এটা ব্যবসার ব্র্যান্ড বা সুরক্ষা প্রদান করে, গ্রাহকদের মধ্যে পণ্যের সেবার পরিচিতি তৈরি করতে সাহায্য করে। ট্রেডমার্কের অধিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এই চিহ্নটা বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো এইটাই আমাদের হলো ট্রেডমার্কের ব্যাপার, মানে একটা স্পেসিফিক নাম, কেউ অনেক নাম ট্রেডমার্ক করে, মানে নামটা ইউনিক হয়ে যায়, মানে অন্য কেউ, তুমি অফিসিয়ালি কেউ ব্যবহার করতে পারবে না। এবং বিভিন্ন ব্র্যান্ডের নাম থাকে, সেটা তার ব্র্যান্ডের নাম ইউনিক থাকে, মানে বড় বড় ব্র্যান্ড তোমরা যেগুলো মাথায় আনতে পারো, সেই সমস্ত ব্র্যান্ডের নাম ইউনিকলি থাকে। তো তাদের সেই চিহ্নগুলো ইউনিকলি থাকে, সেইগুলো তারা কি করে, মানে তাদের ট্রেডমার্ক করিয়ে রাখে। যেরকম আমরা আলোচনা করলাম, ওলা, উবের, সুইগি, জোম্যাটো, ঠিক আছে, এইগুলো আমাদের ট্রেডমার্ক, মানে তাদের চিহ্নটা কেমন, লোগো হবে কোম্পানির। ওকে, আর কপিরাইট হলো আমাদের কি, কপিরাইট হলো সৃজনশীল কাজের উপর একটা আইনি অধিকার, যেরকম ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে এইটা পড়ে। কপিরাইট সৃষ্টিকর্তাকে তার কাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে, তার অনুমতি ছাড়া অন্য কেউ কপি, বিতরণ, পরিবেশন করতে পারে না। কপিরাইট স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় এবং সাধারণত 50 থেকে 70 বছর পর্যন্ত বৈধ থাকে। এটা মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থেকে কিছু টাকা পেতেও সাহায্য করে। কপিরাইটের অনেক সময় থাকে না, কেউ কাউকে কোনো একটা জিনিস, কোনো একটা প্ল্যাটফর্মে, ধরো অন্য কেউ একটা সিঙ্গার বানালো, ঠিক আছে, এবার সিঙ্গার তো গানটা করলো বা মিউজিক ডিরেক্টর বানালো, কিন্তু যেই কোম্পানির থ্রুতে এইটা পুরোটা হলো, সেই কোম্পানির কাছে সেই গানটার কপিরাইট আছে। ঠিক আছে, বা সিঙ্গার বা মিউজিক ডিরেক্টর ইন্ডিভিজুয়ালি বানালো, তো তার কাছে তার কপিরাইট করতে হবে সেই ব্যাপারটা। তো সেটা কোথায় কোথায় ইউজ হবে, কি হবে, তো তার থেকে রেভিনিউ আসে। এবং ইউটিউবের মধ্যেও কপিরাইটের ক্ষেত্রে হয় না, যারা ভিডিওতে কপিরাইট পড়ে গেলে, যে হলো অন্য কেউ এই ভিডিওটা, মানে সেম টাইপের ভিডিও অন্য দেখা দেখি বানিয়ে দিয়েছে বা সেম কন্টেন্ট ইউজ করে নিয়েছে, ওই ভিডিওটা এবার রি-আপলোড করে দিয়েছে, তাহলে সেটা উচিত না, তাই না? সেটার থেকে রেভিনিউ হলো ও পেয়ে যাচ্ছে, আমরা না পেতে পারি, এরকম ভাবে প্রবলেমের জন্য, বা আমার ভিডিও কপি হয়ে যাওয়ার জন্য, এই সমস্ত কিছু কপিরাইট, মানে কপি করার যে হলো বা বিতরণ করা, পরিবেশন করার যে ক্ষমতা থেকে আমরা আটকাতে পারি, সেটাই হলো এক কপিরাইটের ইস্যু। সেটা আমরা দিতেও পারি ক্ষমতা, যে ঠিক আছে তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে, এইটাই টোটালি কপি। তাহলে কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট, এগুলো মনে হয়। পেটেন্ট মানে একটা ইউনিক ধরনের আবিষ্কার, আর ট্রেডমার্ক হলো একটা নাম ছিল। কপিরাইট মানে বিভিন্ন আমরা ক্রিয়েশন করছি, তার মধ্যে কিছু কিছু যে
তার অধিকারটা। ওকে, এবার একটা ব্যবসার পরিসর বা আকার বলতে কি বোঝে? একটা ব্যবসার আকার মানে মানে কি তার উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন কত, তার বাজারে উপস্থিত মার্কেটে তার কেমন হলো পজিশন আছে, এবং পরিচালনা ব্যবস্থার পরিমাণ হিসাবে একটা ব্যবসা কতটা বড় বা ছোট, এইরূপ ভাবে আমরা কি বুঝতে পারি যে একটা ব্যবসার পরিসর বা আকার বুঝতে পারি। কি কি ধরনের হয়ে থাকে? ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা। মানে কি ক্ষুদ্র আয়তন কারবার, বড় কারবার, মাঝারি কারবার, এইগুলো। তো আমাদের এইটাই আছে হলো মেন, যেটা আমাদের সবই আমাদের ইম্পর্টেন্ট, মানে কিন্তু আমাদের চ্যাপ্টারের নামে ক্ষুদ্রায়তন কারবার, স্মল স্কেল বিজনেস বলতে এমন একটি ছোট ব্যবসাকে বোঝানো হয় যা সীমিত আকারে পরিচালিত, এবং যেখানে ছোট পরিসরে পণ্য উৎপাদন করা হয়, খুব অল্প টাইপের পণ্য উৎপাদন করা হয়, ছোট ছোট পণ্য উৎপাদন করা হয় একজন বা একটা ছোট দল, যেমন সোল প্রপার্টারশিপ বিজনেস যেরকম হয়ে থাকে এই টাইপের। ঠিক আছে, অল্পর মধ্যে বিনিয়োগ হচ্ছে, অল্পর মধ্যে অল্প স্থানের মধ্যে বিক্রি বাট্টা হচ্ছে, এইগুলোকে আমাদের কি বলা হচ্ছে? ক্ষুদ্রায়তন কারবার। তো ক্ষুদ্রায়তন কারবার আরেকটা সংজ্ঞা কি আছে? সূক্ষ্ম, ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোগ উন্নয়ন আইন, মানে MSMED, স্মল মিডিয়াম মাইক্রো, এই যে অ্যাক্ট অনুযায়ী 2006 অনুযায়ী ভারত সরকার 16 জুন 2006 তারিখ এই MSMED অ্যাক্ট পাস করেন, এবং 2 অক্টোবর 2006 তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হয়। এই আইনের আওতায় এখান থেকে শ্রমিক কর্মচারী সংখ্যা অনুসারে কোনো সংস্থানে ক্ষুদ্র বা মধ্যম হিসেবে চিহ্নিত করা হবে না। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে কিভাবে চিহ্নিত করা হবে তাহলে দেখা যাক। যে উৎপাদন বা প্রস্তুতকরণ দ্রব্যের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সূক্ষ্ম উদ্যোগের ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতির মধ্যে বিনিয়োগ 25 লক্ষ টাকার কম। ক্ষুদ্র উদ্যোগ কাকে বলে? যাদের 25 লক্ষ টাকার বেশি কিন্তু 5 কোটি টাকার কম। মধ্যম উদ্যোগ কাকে বলে? 5 কোটি টাকার বেশি কিন্তু 10 কোটি টাকার কম। এটা কি উৎপাদন মানে প্রোডাকশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর সার্ভিস বেসড ক্ষেত্রে বলবো যাদের 10 লক্ষ টাকার কম হলো যন্ত্রপাতিতে, মেশিনারির ক্ষেত্রে, এবং যন্ত্রপাতিতে বিনিয়োগ করে 10 লক্ষ টাকার বেশি কিন্তু 2 কোটি টাকার কম, এবং মধ্যম উদ্যোগে কি 2 কোটি টাকার বেশি কিন্তু 5 কোটি টাকার কম। এটা কি 2006 আইন অনুযায়ী। তো এটা আমি কোশ্চেনেও দিয়েছিলাম, এটা ইম্পর্টেন্টও আছে তোমাদের। ঠিক আছে, তো এইটা তোমাদের বলতে হবে, 5 নম্বরে আসতে পারবে। এবং 2020 আইন অনুযায়ী সূক্ষ্ম ক্ষুদ্রর জন্য উৎপাদনকারী বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য 1 কোটি টাকা পর্যন্ত এবং 5 কোটি টাকা বার্ষিক বিক্রয়, এবং 10 কোটি টাকার বেশি নেয় যন্ত্রপাতি বিনিয়োগ করে, এবং বার্ষিক বিক্রয় 50 কোটি টাকা। এবং মধ্যমের ক্ষেত্রে আমাদের কি আছে? যন্ত্রপাতির পরিমাণ 50 কোটি টাকা থেকে এবং 250 কোটি টাকা বিক্রয়ের পরিমাণ বার্ষিক। ঠিক আছে, টার্ন ওভার হয়ে গেল। তো এইগুলো আমাদের কি টোটাল যে কোনটাকে কি বলা হয়ে থাকে সূক্ষ্ম মানে আইন অনুযায়ী। এবং যন্ত্রপাতির অর্থ খরচ বলতে সেই সব মানে যেসব অর্থের বিনিময়ে যন্ত্রপাতি সংগ্রহ করা হয়, তার নতুন বা পুরনো যাই হোক না কেন, সেটার প্রকৃত অ্যাকচুয়াল কস্টকে বা অ্যাকচুয়াল ভ্যালুকে বোঝানো হচ্ছে। হয়ে গেল। তো এইগুলো আমাদের কি ক্ষুদ্রায়তন কারবারের বিভিন্ন আইন অনুযায়ী সংজ্ঞা, এগুলো তোমাদের আসতে পারে। এবং তারপর আমাদের কিছু মানে কি বলবো, কিছু মানে বিভিন্ন প্রকল্প আছে, যেমন 100 দিনের কর্মসূচি। ঠিক আছে, এটা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারেন্টি আইনের আওতায় গ্রামীণ পরিবারের জন্য কর্মসংস্থান নিশ্চিত করে। এটি প্রতি বছর প্রতিটি গ্রামীণ পরিবারের জন্য 100 দিনের মজুরি কর্মসংস্থান সৃষ্টি করে। তোমরা শুধু 100 দিনের কাজ, এটা হলো সেইটাই, যার মাধ্যমে রাস্তাঘাট, জল সংরক্ষণ, সেচের মতো অবকাঠামো যুক্ত উন্নয়ন করা হয়। এবং এই কর্মসূচিটি দরিদ্র দূরীকরণে সহায়তা করে, এটি স্থিতিশীল আয়ের উৎস প্রদান করে, এবং মহিলাদের কর্মশক্তিতে অংশগ্রহণ বাড়ায়। ওকে, তো 100 দিনের কাজের কর্মসূচি বা এটা নিয়ে টিকা লিখতে পারো, এটা আমার কোশ্চেনও ছিল সাজেশনে, তো এই কাজ তোমরা লিখতে পারো। এবং MSME আইনের উদ্দেশ্য কি? সূক্ষ্ম ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোর উন্নতি ঘটানো, এই ধরনের উদ্যোগের ফলে প্রতিযোগিতা বৃদ্ধি করে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করা। ক্ষুদ্রায়তন কারবারের বৈশিষ্ট্য তোমরা বুঝতেই পারছো, যে কম পুঁজি বিনিয়োগ করা, স্থানীয় বাজারের দিকে মন দেওয়া, সীমিত কর্মবাহিনী, ব্যক্তিগত ব্যবস্থাপনা ও মালিকানা। এগুলো খুবই সিম্পল পয়েন্ট, মানে কম পুঁজির মধ্যে হয়ে যাচ্ছে, নিজেই আমরা নিজের ডিসিশন নিতে পারছি, এবং অল্প শ্রমিকের মধ্যে হয়ে যাচ্ছে, কম ঝুঁকি এবং নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি আছে, এবং অল্প রিস্ক আছে, কারণ নিজের মতো করে আমরা শিফটও করতে পারি বিভিন্ন বিজনেসে। এবং এর ভূমিকা কি কি? অর্থনৈতিক ও সামাজিক ভূমিকা কি? কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ভূমিকা, স্থানীয় সম্প্রদায়ের উন্নতি, শিল্প সংস্কৃতির প্রচার। মানে কি ক্ষুদ্রায়তন ব্যবসার ফলে বিভিন্ন ছোট ছোট কুটির শিল্প, হস্তশিল্প প্রমোট হয়। ফলে কি হয়? এর ফলে বিভিন্ন জায়গাতে সেগুলো যায়, বিভিন্ন কালচার আমাদের জানতে পারা যায়। স্বাধীনতা, উদ্যোগের চেতনা, অর্থনৈতিক সমতার উন্নতি। অর্থনৈতিক ভূমিকা কি? বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়, ফলে কি আরো নতুন নতুন ব্যবসা সৃষ্টি করা যায়। স্থানীয় অর্থনীতিতে অবদান, মানে যেই স্পেসিফিক রিজিয়নের আমরা ক্ষুদ্র আয়তন কারবার করছি সেইখানকার অর্থনীতি উন্নতি হয়। স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে মানে লোকের বেশি ইন্টারেস্ট বাড়ে, বিজনেস করে। বৈদেশিক মুদ্রায় আয় হতে পারে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প বিভিন্ন বাণিজ্যিক মেলাতে যায়, বিভিন্ন বাইরে বাইরে দেশে যায়, সেই সমস্ত থেকে আমরা বৈদেশিক মুদ্রা আয় হতে পারে। অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, ক্ষুদ্রায়তন ব্যবসাগুলো অর্থনৈতিক বৈচিত্র্যকরণ সুযোগ সৃষ্টি করে, বিভিন্ন শিল্প বা সেবা খাতের জন্য উদ্যোগ বা বাজারে সৃষ্টি হয়, নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি হতে থাকে। আর প্রবলেম কি? সামাজিক সমস্যা,
নির্ভরশীল কর্মীর অভাব থাকে, প্রযুক্তির অভাব থাকে, অনেকে শিক্ষার অভাব, অনেকে জানে না কি করে কি করতে হয়, ঋণের অভাব, সহজে ঋণ দিতে চায় না এদেরকে, অর্থনৈতিক সমস্যা, অল্প পুঁজি এবং উচ্চ খরচ। অল্প পুঁজি হতে কিন্তু অনেক সময় স্কেল আপ করতে গেলে বেশি টাকা খরচ হয়ে থাকে, বাজারের প্রতিযোগিতা থাকে, পণ্যের বিক্রি কম হয়ে যাওয়া, অর্থনৈতিক সংকটের প্রভাব হতে পারে কোনো সময়, এই যে নোটবন্দি ইত্যাদি এসে যাওয়ার ফলে অনেক বিজনেসের হলো ব্যাহত ঘটেছিল। তো এইগুলো আমাদের কি টোটালে আসে। ওকে, তারপর ভারতে ক্ষুদ্র কুটির শিল্প টিকে থাকার প্রধান কারণ কি? সেম টাইপেরই তোমরা এবার নিজেদের মতো করে বুঝে বুঝতে পারো যে অল্প পুঁজিতে আমরা বিনিয়োগ করতে পারি, স্থানীয় কাঁচামালের সহজলভ্যতা থাকতে পারে, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সরকারের সহায়তা, বাজারের চাহিদা এবং বৈচিত্র্য। এইগুলো আমাদের কি তোমাদেরকে বুঝে বুঝে এই কোশ্চেন গুলোকে করতে হবে, ঠিক আছে? তো এই পার্টগুলো তোমাদের জন্য বলে দিলাম। তো এইগুলো তোমরা বুঝবে যে মেনলি আমাদের কি, যে যেই টাইপের কোশ্চেন বলছে ক্ষুদ্রায়তন কারবারের ক্ষেত্রে তার মধ্যে কি কি ফ্যাক্টরস গুলো জড়িত আছে, তো সেইগুলো তোমরা জানলে, ভালো করে বুঝলে, তাহলে তোমরা বই থেকেও দেখতে পারো। তো সেখান থেকে তোমরা বুঝে যাবে যে আমাদের কি বলেছে না বলেছে, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে ক্ষুদ্রায়তন ব্যবসার ভূমিকা গ্রামীণ কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতিতে। ভারতের গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা কি? এই ধরনের ব্যবসাগুলি গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, জীবিকার নতুন পথ খুঁজে পায়, যেমন কুটির শিল্প, হস্তশিল্প, কৃষি পণ্য এইগুলো। এছাড়া ক্ষুদ্রায়তন ব্যবসাগুলি স্থানীয় সম্পদ, কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে, যা গ্রামীণ অর্থনীতিকে ত্বরান্বিত করে, উন্নতিতে সাহায্য করে। এবং কি হস্তশিল্প, কাপড়, খাদ্য সামগ্রী ইত্যাদি। ভারত সরকারের ক্ষুদ্রায়তন ব্যবসাগুলি সহায়তা প্রদান করছে, সহজে ঋণের সুবিধা দিচ্ছে, প্রশিক্ষণ করাচ্ছে গ্রামের, ফলে মহিলাদেরও উন্নতি ঘটছে, মহিলারা ব্যবসার মধ্যে মুখী হচ্ছে এবং অর্থনৈতিক টোটাল উন্নতি হচ্ছে এবং গ্রামীণ কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক উন্নতি ঘটাতে আমাদের সাহায্য করছে। তাহলে এই পয়েন্টটা আমরা বলতে পারবো যে খুবই ইজি আছে, তোমাদেরকে বুঝে বুঝে খালি বলতে হবে এই পয়েন্টগুলোকে, যে কি করে আমাদের ক্ষুদ্রায়তন ব্যবসার ভূমিকা হয়ে থাকে গ্রামীণ কর্মসংস্থান এবং অর্থনীতি। তার জন্য আমাদের চ্যাপ্টারগুলোকে ভালো করে বুঝতে হবে, বুঝে তারপর আমাদের অ্যান্সার করতে হবে। এবং বিজনেস স্টাডিজ এর মধ্যে বড় বড় কোশ্চেন নিয়ে বেশি চিন্তিত থাকার দরকার না, কারণ তোমরা এরকম করে 2-3 বার করে রিডিং মেরে নিয়ে দেখে নিজেদের মতন করে সুন্দর করে বলতে পারো, সেখানেও তোমরা মার্কস পাবে। ঠিক আছে, এবার দেখো, এবার বিভিন্ন ধরনের ইনসেনটিভ স্কিমস, যেখানে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প যা গ্রামীণ এলাকা দরিদ্র পরিবারগুলোর আর্থিক অবস্থা উন্নতিতে সাহায্য করছে। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাম অঞ্চলে কর্মক্ষম ঋণ প্রদান হচ্ছে। আবার প্রধানমন্ত্রী রোজগার যোজনা, প্রধানমন্ত্রী রোজগার যোজনার মধ্যে ভারত সরকারের গুরুত্বপূর্ণ স্কিম, যা 18 থেকে 35 বয়সী যুবকদের জন্য স্বনিযুক্তি এবং ছোট ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান করছে। এই প্রকল্পের মধ্যে ক্ষুদ্র ব্যবসা শুরু করা আছে, যুবকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, আত্মনির্ভর বানানোর চেষ্টা করছে। যে ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, এখান থেকে স্বনিযুক্ত বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কৃষি, হস্তশিল্প বিভিন্ন ওয়ার্কশপ করানো হচ্ছে, বিভিন্ন কম্পিউটারের ওয়ার্কশপ করানো হচ্ছে। এটা গ্রামীণ যুবকদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে। তারপর হলো ইনস্টিটিউশনাল সাপোর্ট, মানে কোন কোন প্রতিষ্ঠানরা এই সমস্ত উদ্যোগ গ্রহণের জন্য সাপোর্ট করে থাকে। নাবার্ড আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান যা কৃষি, গ্রামীণ উন্নয়ন ও ক্ষুদ্র উদ্যোগগুলির আর্থিক সহায়তা প্রদান করে। এখানে কি ঋণের সুবিধা হয়, মাইক্রো ফাইন্যান্স বাড়ে, গ্রামীণ উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদের ঋণ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য সহায়তা দেয়। আরএসবিসি, রুরাল স্মল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার, স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এগুলো আমাদের কি হচ্ছে, এরা হলো এটা আমাদের কি একটা সুসংগঠিত প্রতিষ্ঠান কাঠামো রয়েছে, যা প্রতিষ্ঠানকে কার্যকর্ম সুস্পষ্টভাবে পরিচালনা করতে সাহায্য করে। এর দুটি ফাংশনাল ডিরেক্টর থাকে এবং দুটি সরকারি ডিরেক্টর, একটি হলো ব্যাংক ডিরেক্টর থাকে। মানে এটা তাদের কাঠামো কি কি কেমন ভাবে তাদের মানে তদারকি করার জন্য লোকজন আছে। আবার 6টি পার্ট টাইম ডিরেক্টরও থাকে। এদের উদ্দেশ্য কি? ক্ষুদ্র শিল্প উন্নয়ন, ক্ষুদ্র শিল্পকে বাজারজাতকরণ, কাঁচামাল এবং উপকরণের জন্য সহায়তা প্রদান করা। এদের ভূমিকা কি কি? আর্থিক সহায়তা দেওয়া, প্রযুক্তিগত সহায়তা, বাজারের সহায়তা, কাঁচামাল সরবরাহ। এই কোশ্চেন গুলো আসবে। এবং জেলা শিল্প কেন্দ্র বা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার হলো একটা সরকারি সংস্থা জেলা স্তরে ছোট এবং মাঝারি শিল্পগুলোর উন্নয়নের জন্য প্রচার করে থাকে। পরিচালক থাকে, বিশেষজ্ঞ কর্মচারী থাকে, ব্যবসায়ী উদ্যোক্তা থাকে। এদের লক্ষ্য কি? সেমই লক্ষ্য, এদের শিল্পের বিকাশ করা, শিল্পের বিকাশ করা, প্রযুক্তি উন্নয়ন করা, আর্থিক ঋণের সুবিধা দেওয়া, অফিসিয়াল নীতি বাস্তবায়ন করা, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি। এগুলো আমাদের আছে। ঠিক আছে, এইগুলোই তোমাদের ওভারঅলে আছে। এবার পাহাড়ি অঞ্চলে ছোট আকারের শিল্প। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ছোট আকারের শিল্প স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে টেকসই জীবিকা সৃষ্টি করার জন্য বৈশিষ্ট্য কি? ভৌগোলিক প্রতিবন্ধিতা থাকে, দুর্গম এলাকা থাকে, স্থানীয় উপকরণ যেমন তৃণ, উল, বাঁশ ইত্যাদি ব্যবহার করা হয়, কম পুঁজি, কম অবকাঠামো প্রয়োজন, সাশ্রয়ী প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা, টেকসই পদ্ধতি কি কি থাকে? তো হস্তশিল্পের মধ্যে পশমিন শাল, উল কাপড়, খাদ্যজন, আপেল রস, ফলের জ্যাম, ঔষধ এবং প্রাকৃতিক পণ্য, স্থানীয় হার্বাল পণ্য, ইকো ট্যুরিজম, হোম হোম হোমস্টে, মানালি নৈনিতালের ইকো ট্যুরিজম। এইগুলো মানে বিভিন্ন হোমস্টে থাকে, সেখানে লোকেরা এসে থাকে এবং সেখানকার প্রাকৃতিক জায়গাগুলোকে হলো তারা অনুভব করে, ঘোরে। সেখান থেকেও এক ধরনের বিজনেসের সুবিধা কি? কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে, সাংস্কৃতিক সংরক্ষণ হয়ে থাকে, স্থানীয় উন্নতি হয়ে থাকে। চ্যালেঞ্জের সমূহ যেগুলো অসুবিধা,
ঠিক আছে, অবকাঠামোগত সমস্যা, বাজারকরণ সমস্যা, আর্থিক সহায়তার অভাব, কাঁচামাল সরবরাহের জন্য খুব প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি ক্ষুদ্র শিল্প থেকে তোমাদের এই পার্টগুলো আসবে, এবং এখান থেকে স্পেসিফিক কিছু যে দুটো মানে জেলা এলাকার ক্ষুদ্র শিল্প সম্পর্কে তোমাদের বলতে বলবে, যেরকম হলো কলকাতা জেলা শিল্প কেন্দ্র, তোমরা জানো এখানে কি কি হয়ে থাকে, হস্তশিল্প হয়ে থাকে, গার্মেন্টসের মানে জামা কাপড়ের বিজনেস হয়ে থাকে, টেক্সটাইলের, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ, ফাস্ট ফুড, মাছ, মাংস, মিষ্টি, এই সমস্ত দোকানপত্র। ঠিক আছে, বিভিন্ন চেইনস, বিভিন্ন ফাস্ট ফুড চেন ইত্যাদি। আরো রিয়েল এস্টেটের ক্ষেত্রেও হয়ে থাকে, কিন্তু সেটা তো আমাদের হলো ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ছে না, এটা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। এবং দার্জিলিং এর ক্ষেত্রে দার্জিলিং চা শিল্প, হস্তশিল্প, এইগুলো আমাদের কমলা লেবু, এই সমস্ত কিছু আমাদের পর্যটন, এইগুলো আমাদের কি দার্জিলিং এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, এই পার্টগুলো তোমাদেরকে আলোচনা করতে বলবে। ওকে, তো এইগুলো আমি কোশ্চেনের মধ্যেও দিয়েছিলাম তোমাদেরকে, যে হলো দার্জিলিং জেলা শিল্পকেন্দ্র এবং কলকাতা জেলা শিল্পকেন্দ্র সম্পর্কে বোঝাতে, এবং আমাদের ওভারঅলে যে আমাদের মানে ক্ষুদ্রায়তন শিল্প কিভাবে বিভিন্ন সেক্টরে কি কি সংস্থা আছে এবং কি কি পরিমাণে হলো তাদের হলো সাহায্য করা হচ্ছে সরকারের তরফ থেকে, কি কি স্কিম এসেছে, এইগুলো টোটালি ওভারঅলে বলে দিলাম। এবং এর বৈশিষ্ট্য কি কি থাকে, অর্থনৈতিক সমস্যা কি, তার হলো সুবিধা অসুবিধা, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন আইন অনুযায়ী ক্ষুদ্রায়তন শিল্প বলতে কি বোঝো, আর কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট কি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কি, স্টার্টআপের জন্য কি করে ফান্ড সংগ্রহ, বিভিন্ন স্টার্টআপের উদ্দেশ্য, স্কিমের বৈশিষ্ট্য, স্টার্টআপ বলতে কি বোঝো, উদ্যোগ গ্রহণের বৈশিষ্ট্য এবং উদ্যোগ গ্রহণ কাকে বলে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি হয়ে গেল। তো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা যদি চ্যাপ্টারটা ভালো লাগলো এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলো, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আরো 4-5টাও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো চ্যাপ্টার 3টা আমাদের হয়ে গেল, এবং তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাদের বিভিন্ন প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সেম টু এর সমস্ত কিছু করতে পারো, অ্যাকাউন্ট, কস্ট ট্যাক্স এবং বিজনেস স্টাডিজের পুরোটা তোমরা দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।